হরিদ্বার শামীম বলছেন? হ্যাঁ বলছি। বলছি দাদা, রীতিমতো দেখা গেল যে এসএসসি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টে বলছে তাদের আরো কিছু নথিপত্র জমা দেওয়ার আছে, আরো কিছু বলার আছে। বলছি শুনানি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই রকম করা যায়? প্রথমত এই বিষয়টাকে জানতে চাইবো। দেখুন, তারা কি নথি জমা দেবেন বা কি নথি জমা দিয়েছেন শুনানি শেষ হয়ে যাওয়ার পরে, যেহেতু সেই নথি কোনো কপি আমার কাছে নেই বা আমাকে সাপ্লাই করা হয়নি, আমরাই মূল রিট পিটিশনার ছিলাম, আমরাই সেই হুইসেল ব্লোয়ার, আমরাই বেসিক্যালি এই মামলাটি আদালতের সম্মুখে নিয়ে এসেছি। তাই আমাদেরকে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু ওই মামলায় আমরা রেসপন্ডেন্ট, খুব স্বাভাবিকভাবেই তার কপি দেওয়া উচিত। বা যদি আদালত মনে করেন যে সেই কপি সাপেক্ষে শুনানি পুনরায় করানো উচিত, সেটা আদালতের ডিসক্রিপশন। প্রথম কথা, সাধারণভাবে এটা হয় না। আর যদি কোনো ডকুমেন্ট সেটা যদি প্রডিউস করেন, তার আদালত যদি মনে করেন যে তার গ্রহণযোগ্যতা রয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে আমাদেরকেও অপরচুনিটি অফ হিয়ারিং দেবেন এই কপির সাপেক্ষে। আসলে আমার মনে হয়েছে এটা হয়তো তাদের একটা এই বিষয়টিকে একটু প্রলম্বিত করা বা বিলম্বিত করার একটা তাদের প্রয়াস হতে পারে তাদের পক্ষ থেকে। তো যাই হোক না কেন, আমি যেহেতু বলছি আদালতের দাদা শুনানি একটা শেষ হয়ে জিনিস, গেছে, আর আমি ফার্দার একদম শুনানির সুযোগ করাবেন বুঝ দেবেন বলে আর মনে হয় না। না তখন বলছি থাকবে তার দাদা, গ্রহণযোগ্যতা এতদিন কতটা ধরে তো রয়েছে। এসএসসি কে সময় দেওয়া হলো, এতদিন ধরে সময় দেওয়া হলো, তারা কিছুই তখন বললো না। আজ হঠাৎ করতে যখন সবকিছু কমপ্লিট, মানুষ রায়ের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করতে সুপ্রিম কোর্টে মানে দুয়ারে, সুপ্রিম কোর্টের দুয়ারে, কি ব্যাপারটা কি? এর মধ্যে কি থাকতে পারে দাদা, কি মনে হচ্ছে? দেখুন, আমার সুপ্রিম হ্যালো। করবো মনে করেন, তাহলে নিশ্চিতভাবে আমাদের অপরচুনিটি দেবেন। আর দ্বিতীয় হচ্ছে যে যদি মনে করেন যে না, এই নথির কোনো গুরুত্ব নেই, নেবেন হয়তো, তারপরে সে যা জাজমেন্ট দেওয়া সেটা দেবেন। আদালত যেহেতু নথি পায়নি, সেহেতু এই নিয়ে মন্তব্য করাটা সমীচীন হবে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, যখন এতদিন ধরে অপরচুনিটি পেলেন, রাজ্য বলছে 4,327, এসএসসি বলছে 5,000 সামথিং, 5,485, আর একজন বলছে 5,189। ফলে তিনজনের তিন রকম তথ্য, এতদিন তিনজনে তিন রকম তথ্য দিয়ে এলেন, আজকে হঠাৎ করে মনে পড়েছে আরো কিছু তথ্য দিতে হবে। আসলে এরা নিরন্তর দিতে চাইবেন, তার কারণ এরা তো সঠিক তথ্য দেননি, এরা ভালো করে জানেন। দেখুন, এই যে ইন্টারভিউয়ের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, সিবিআই তো রিপোর্ট দিয়েছে। কজনের ম্যানিপুলেটেড মার্কস আছে সেটা তথ্য দিয়েছেন? ইন্টারভিউ কতজনের মার্কস ম্যানিপুলেশন রয়েছে দিয়েছেন? দেননি তো। ওরা বলছে যে না, এক্সেস ভ্যাকেন্সিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়নি, অথচ সিবিআই তার রিটার্ন সাবমিশনে লিখছে যে ইভেন পরবর্তী সিলেকশন প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো ইউজ হতে পারতো সেই ভ্যাকেন্সিতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অর্থের বিনিময়ে, ঘুষ নিয়ে। অথচ বলছেন না, এক্সেস ভ্যাকেন্সিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। তাহলে এতদিন ধরে সিবিআই রিটার্ন সাবমিশন কি পড়েননি? এতদিন ধরে এই যে স্টেট বলল একটা সংখ্যা, বোর্ড বললো একটা সংখ্যা, এসএসসি বললো আর একটা সংখ্যা, তিনজনের তিন রকম সংখ্যা দেওয়া হলো। এই তিনটেই তো আর্টিকেল 12 অথরিটি, তাদের তাদের সংখ্যা ঠিক নেই, সংখ্যার বিস্তর ফারাক, প্রকৃত তথ্য দিচ্ছেন না। আসলে না দাদা, এগুলো আমি বলছি বিষয়টিকে শেষ প্রলম্বিত মুহূর্তে কি, করার চেষ্টা। না দাদা, শেষ মুহূর্তে কি খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে এই সরকার, কি তাছাড়া বলবেন? আর কিছু, তাছাড়া আর কিছুই নয়। দেখুন, বাঁচার চেষ্টা কিছু করছে না, নতুন হয়তো কোনো একটা পরিকল্পনা করার চেষ্টা করছে না, ওতে লাভ হবে না। দেখুন, যা শুনানি শেষ হয়ে গেছে, নিশ্চিতভাবেই আদালত সঠিক সময়ে রায় প্রদান করবে। আমরা রায়ের জন্য অপেক্ষা করছি। নিশ্চিতভাবে আমরা চাইবো অতি দ্রুততার সঙ্গে রায় হোক। রায় হলেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দাদা যে কি আরেকটা ঘটেছে এবং আরেকটা বিষয় বলছি, এই রায় যে হবে। অঙ্কিতা অধিকারী কার্যত দেখা গেল তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ, তার মামলাটা খারিজ হয়ে যেতেই কি রাজ্য সরকার বা এসএসসি কি ভয় পেয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো? দেখুন, অঙ্কিতার যে মামলা, আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। এই যে অঙ্কিতার মামলাটি কেন হয়েছিল, প্রথম যে ওয়েটিং লিস্ট সেখানে তার নাম ছিল না,
অল অফ দ্য সাডেন পরেশ অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো, তারপরেই তার মেয়ের নাম ওয়েটিং লিস্টে চলে এলো 1 নম্বরে। সকলের র্যাঙ্ক একটা করে পিছিয়ে গেল। এই ববিতার র্যাঙ্কও পিছিয়ে গেছিল। ববিতার র্যাঙ্ক যা ছিল 20 ছিল 21 হয়ে গেছিল। ববিতা মামলা করলো। সেই সময় কিন্তু মেরিট লিস্টে বা ওয়েটিং লিস্টে প্যানেলে কোথাও নাম্বার সহ লিস্ট প্রকাশ করা হতো না। আদালত জিজ্ঞাসা করলো, মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় ছিলেন বিচারপতি হিসেবে, এবং তিনি সেই সময়ের যিনি এসএসসির আইনজীবী তাকে সরাসরি আপনি ভিডিও কনফারেন্সে যোগ করান। তার কাছ থেকে জানতে চাইলো যে অঙ্কিতার প্রাপ্ত নাম্বার কত, ববিতার প্রাপ্ত নাম্বার কত। সেই নাম্বার জানাতে গিয়ে একটা সাংঘাতিক তথ্য দিয়েছিলেন। তার কারণ যেহেতু ওয়েটিং লিস্টে কোনো নাম্বার ছিল না, সে বললো যে ইন্টারভিউ কোনো মার্কসই নেই। তার কারণ ইন্টারভিউ সে পার্টিসিপেটই করেনি। অর্থাৎ অঙ্কিতা ইন্টারভিউ পার্টিসিপেট না করে তিনি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট হয়ে গেলেন। এইরকম একজন ব্যক্তি যিনি ইন্টারভিউ পার্টিসিপেটই করেননি, তার কি করে ওয়েট লিস্টে নাম উঠে যায়? যেদিন তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তারপরেই তার মেয়ের নাম উঠে গেল। তাহলে বুঝতে পারছেন যে আসল কারণ কি ছিল? আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্ট বলবে না না ইন্টারভিউ দিয়ে যে না দিয়ে যে চাকরি ওই ওয়েট লিস্টেড হয়েছে তাকেই চাকরি দিতে হবে, তাকেই সবকিছু দিতে হবে? একদম। আরেকটা সেটা জিনিস কখনো তো দাদা, হতে পারে না। দাদা আমি বলছি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন, এই যে রায়গুলো হয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেরা বাঁচতে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বারবার করে আনছে? কারণ এর আগের দিনও তো সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কথা উঠেছিল যে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়গুলো দিয়েছিলেন। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন দেখলেন যে বিজেপিতে চলে গেছে, তাহলে কি সেই সুযোগটা নিয়ে অঙ্কিতা তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গেলেন যদি চাকরিটা বাঁচিয়ে নেওয়া যায়? কি বলবেন দাদা? দেখুন, আমি নিজে, তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, তার সাথে মামলার কি সম্পর্ক? যে মামলাগুলো আমি একটার পর একটা মামলা করেছি, অনেক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার গেছে। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া সত্ত্বেও সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েও তারা সিবিআই নির্দেশের অর্ডারকে অল্টার করতে পারেননি। সিবিআই নির্দেশই রেখে দিয়েছেন। এই যেমন ধরুন প্রাথমিকে, তারপর প্রাথমিকের মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিল, তারপরে সেখানে তদন্ত করতে করতে দেখা গেল মিউনিসিপ্যালিটিতেও একই দুর্নীতি রয়েছে, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিল, সব চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট। এই এসএসসিতে একটার পর একটা যত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, সমস্ত মামলা গুলোকে নিয়ে গিয়ে চ্যালেঞ্জ করা হলো। কি হয়েছে? সিবিআই তদন্তের নির্দেশ তো মানে অন্য ফোরাম গুলো নির্দেশ রেখে একই নির্দেশ রেখে দিয়েছে। এবার বলি যে ইন্ট্রিম যে স্টে গুলো দিয়েছিল, তারপরে আবার রিমান্ডেড ব্যাক করে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছে, তারপরে তো কলকাতা হাইকোর্ট গোটা লিস্টটিকে বাতিল করে দিল, গোটা প্যানেলই বাতিল করে দিল। আমি বলছি দাদা একজন মানুষ, আমি যেটা বলি দেখুন, এই যে রায়গুলো হয়েছিল তথ্যনিষ্ঠ ভাবে, এর আগের দিন তো সুপ্রিম কোর্ট একথাই বলেছে যে তথ্যের উপর ভিত্তি করে যার এভিডেন্স রয়েছে সেটার উপর ভিত্তি করে রায় হয়েছে। আপনি ওই রায়গুলোকে বিশ্লেষণ করুন যে রায়গুলো সঠিক নাকি বেঠিক। কেন এটা বেঠিক তার সপক্ষে যুক্তি দিন। তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন কি দেননি, সেই রাজনৈতিক নীতি আদর্শের সঙ্গে আপনার নীতি আদর্শ আলাদা হতেই পারে, সেটা অন্য বিষয়, সম্পূর্ণ ভিন্নতর বিষয়। তার সাথে মামলা বা সেই মামলার রায়ের কি সম্পর্ক? সেই ইভেন সুপ্রিম কোর্ট একথাও বলেছেন, মহামান্য প্রধান বিচারপতি একথাও বলেছেন যে ইভেন এভিডেন্স যদি ইললিগাল ওয়েতেও প্রকিওর করা হয়, সেটাও কিন্তু সেই এভিডেন্সের এভিডেন্টারি ভ্যালু রয়েছে, ফলে সেই তথ্য প্রমাণাদিরও কিন্তু এভিডেন্টারি ভ্যালু রয়েছে। ফলে এই যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি কোনো মামলা রায় হয়ে থাকে, আপনি সেই রায় নিয়ে দুটো কথা বলতে পারেন উচ্চতর ফোরামে গিয়ে, কিন্তু সেই রায় যিনি দিয়েছেন এই বিচারপতি সম্পর্কে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দিলেন কি দিলেন না, সেটা কখনোই বিচারালয়ের অভ্যন্তরে কখনোই বিচার্য বিষয় হতে পারে না।